বাংলাদেশের বিশিষ্ট অভিনেত্রী এবং আওয়ামী লীগেরও নেত্রী, ট্রেড ইউনিয়নেরও নেত্রী রোকেয়া প্রাচীকে পেয়ে গেলাম। বাংলাদেশে আমরা যা পরিস্থিতি দেখছি, বিশেষ করে এই হাদি খুন হবার পর ছায়ানটে যেভাবে আক্রমণ হলো, যেভাবে উদীচীর ওপর আক্রমণ হলো, আপনার কি মনে হচ্ছে বাংলাদেশের এখনকার পরিস্থিতি দেখে? মানে আমরা জুলাইয়ের আন্দোলন গত বছর থেকে ধারাবাহিকভাবে যা দেখে আসছি। ধন্যবাদ আপনাকে। দেখেন, 5ই আগস্ট 2024 পরবর্তী মানে 5ই আগস্ট থেকে শুরু হয়ে যা ঘটেছে, নারকীয় কাণ্ড, নারকীয় তাণ্ডব বলা যায়। পুরো বাংলাদেশ বিপর্যস্ত হয়েছে। তখনও কিন্তু ইতিহাস সংস্কৃতি সবই ধ্বংস হয়েছে, এবং যারা করেছে তাদেরকে ইন্ডেমনিটিও দিয়েছে এই অবৈধ অসাংবিধানিক সরকার। তো সেই ধারাবাহিকতায় কিন্তু জঙ্গি সন্ত্রাসী ক্রিমিনালদেরকে ইন্ডেমনিটি দিয়ে, তাদের হাতে অস্ত্র আছে, গোলা বারুদ আছে, আরো বিভিন্ন জঙ্গি রাষ্ট্র থেকে অস্ত্র গোলা বারুদ যুক্ত হয়েছে, এবং তারা সশস্ত্র সংগ্রামের জন্য সেই 5ই আগস্টের আগে থেকেই প্রস্তুত ছিল। তাদের এই কর্মকাণ্ড ধারাবাহিকভাবে অব্যাহত ছিল। তাদের বিরুদ্ধে রাষ্ট্র কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তো সেই ক্ষেত্রে আজকে যে ঘটনাটি ঘটেছে তারই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই তাদের আস্ফালনটা আরো দ্বিগুণ চারগুণ হয়েছে। হাদি আসলে কে? হাদির তো তেমন কোনো রাজনৈতিক প্রাজ্ঞতা বা রাজনৈতিক ইতিহাস নেই। ছাত্র আন্দোলনের সেই সময় আন্দোলনের ছাত্র সেখানে সংযুক্ত ছিল সন্ত্রাসী কিশোর টোকাই গ্যাংদের সাথে, কিন্তু হাদির যে ইনকিলাব মঞ্চ সেখানে কতজন আছে, এবং হাদিকে মানুষ চেনে কিভাবে? যে অত্যন্ত অশ্রাব্য অশ্লীল ভাষায় কথা বলা, এবং তার বিশেষত্ব হচ্ছে ভারতকে বিদ্বেষ ছড়িয়ে দেয়া, ভারত বিদ্বেষ, আওয়ামী লীগকে নিধন করা। এই হচ্ছে হাদি রাজনৈতিক অবস্থানটুকু। সেই হাদি যখন ঢাকা 8 আসনে নির্বাচনে প্রার্থী হলো, তখন হাদি তফসিল ঘোষণার ঠিক পরদিন তাকে গুলি করা হলো, এবং সেই আসনের আরেকজন হেভিওয়েট প্রার্থী হচ্ছেন মির্জা আব্বাস। তো এই যে এক ঢিলে কয়েকটি পাখিকে শিকার করা, শুরুটা কিন্তু সেখান থেকেই। এবং হাদির মৃত্যুর পর জামাত ইসলামের সেই জায়গা, সেই বাংলাদেশকে টেক ওভার করা, বিএনপির ঘায়েল হওয়া, এবং কি হলো, হাদির মৃত্যু মানে গুলি বর্ষণের সাথে সাথে তারা কিন্তু হুঙ্কার দিয়ে বলল তারা ভারত দখল করবে, ভারতীয় দূতাবাস আক্রমণ করবে, এবং সারা বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেবে। এই যে কর্মসূচি দেয়া, আস্ফালন করা যাচ্ছে, ভারতের দূতাবাস, ঢাকায় অবস্থিত যে দূতাবাস সেখানে যাবে, এগুলো যখন হচ্ছে তখন তো রাষ্ট্র নীরব ছিল, প্রশাসন দেখছিল। এবং প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে আগুন ধরানো। তার আগের দিনের কথা বলছি, যেদিন মৃত্যু ঘোষণা হলো সেদিন প্রকাশ্যে দুইটি বড় গণমাধ্যম, প্রথম আলো ডেইলি স্টারে আগুন দেয়া, ছায়ানটের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে আগুন দেয়া, আবার 32 ধানমন্ডি 32-এ বুলডোজার পাঠানো, একই সাথে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগকে প্রকাশ্যে জবাই করে হত্যা, এগুলো কিন্তু একসাথে ঘটছে। চট্টগ্রাম, খুলনায় যে দূতাবাস ছিল ভারতের, সেখানে অগ্নিসংযোগ, এবং দূতাবাসের যিনি এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা, তার বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগ, এগুলো তো গোপনে ঘটেনি। এবং পাশাপাশি দীপচন্দ্র দাসকে ওইভাবে খুন করা, এবং তাকে কিন্তু অকারণে মিথ্যা ধর্ম অবমাননার দায় দিয়ে তাকে গণপিটুনি দেওয়া হলো। প্রথমে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হলো, এবং পুলিশ হেফাজত থেকে তাকে নিয়ে যাওয়া হলো ওই যে যারা আর কি এই দায়টা দিয়ে একটা কাণ্ড ঘটালো, তারা তাকে নিয়ে গিয়ে প্রকাশ্যে গণপিটুনি দিল। আমরা প্রথমে যেটা জানতাম যে তখনই সে মৃত্যুবরণ করেছে, কিন্তু পরের দিন আমরা জানলাম সে তখনও জীবিত ছিল। সেই অবস্থায় মৃত অবস্থায় তাকে ফাঁসি দেওয়া হলো, এবং সেই অবস্থায় তাকে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেওয়া হলো, এবং অজস্র টুপি, ধর্মপ্রাণ মানে সিম্বলিক তাদের ধর্ম আসলে মানে পোশাকে, বা তারা যেভাবে বলছে ধর্ম রক্ষা করবার জন্য এই মানুষটিকে পিটিয়েছে। তারা তো ইসলামকেও মানছে না। ইসলাম কি বলেছে এসব করতে? ইসলামের কোথায় আছে এভাবে মানুষকে হত্যা করা, মানুষকে দায় দেয়া, মানুষকে পুড়িয়ে মারা? তারা তো ইসলামকেও ধ্বংস করছে। আসলে ঘটনাটা যেটা ঘটেছে, মূল যে বিষয়, সেটি এই হাদির মৃত্যুর মধ্য দিয়ে তাদের যেহেতু টার্গেট যে জামাত ইসলামী মৌলবাদ উগ্র গোষ্ঠীকে ক্ষমতার শীর্ষে নিয়ে আসবে, কাজেই তারা রাজপথ দখল করে নিল পুরো বাংলাদেশটাকে। তারা এই উশৃঙ্খল মৌলবাদ গোষ্ঠীর মাধ্যমে তারা টেক ওভার করলো। আর শাহবাগের যে বিপুল জনতাকে আমরা দেখেছি, শাহবাগে তারা বিপুল জনতা কারা? সেখানে মোটিভেশনাল স্পিকার কারা? সেখানে একদম শীর্ষ জঙ্গি আনসারুল্লাহ
সেই টিমের লোকজন, মানে জঙ্গিরাই মোটিভেশনাল স্পিচ দিচ্ছে শাহবাগে দাঁড়িয়ে। তো এই যে জঙ্গিরা এখন টেক ওভার করলো বাংলাদেশকে, সেখানে রাষ্ট্রের ভূমিকা কি? অথচ এরকম ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীকে ধরে নিয়ে আসো, মামলা না থাকলেও মামলা দাও, পুলিশ অফিসার ব্যর্থ হলে ব্যবস্থা নাও। এবং প্রথম আলোতে তারা বলছে না যেটা বিচার চাই, প্রধান উপদেষ্টা বলছে না যারা আগুন দিয়েছে ভিডিও দেখে দেখে তাদেরকে গ্রেফতার করো, বিচার করো, ছায়ানট ভবন যারা ভেঙেছে পুড়িয়ে দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করো। আর এটা তো 5 মিনিটে করেনি, দীর্ঘ সময় ধরে হয়েছে। একজন সাংবাদিক নুরুল কবির, তিনি যখন গাড়ি দিয়ে করা হলো, তাকে তো বের করে পিটানো হলো। এই যে ঘটনাগুলো, এখানে রাষ্ট্র কি ভূমিকা নিচ্ছে, কেন মানে কি নিয়েছে, প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি আপনাকে। এই যে মৌলবাদ, উগ্র সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি, মানে ধর্মান্ধতার যারা যারা ইসলামকেও কুক্ষিগত করে রেখেছে, এই সকল জঙ্গিদের পাহারাদার হচ্ছে অবৈধ অসাংবিধানিক সরকারের প্রধান উপদেষ্টা। এদের পৃষ্ঠপোষক সে তো এদের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। যদি আজকে নির্বাচন হয়, এরাই ক্ষমতায় বসবে, ইউনূস সাহেব প্রেসিডেন্ট হবেন এবং সকল ক্ষমতার মধ্যমণি তিনি হবেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন এবং এই যে যা কিছু করেছেন রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে সেটার ইন্ডেমনিটি পেয়ে যাবে। পাশে কে থাকবে তাদের পাশে দরকার নেই তো, তাদের পাশে মূল শক্তি তার হিসাবে তো জামাতে ইসলাম, এই যুগ মানে উগ্র সব মৌলবাদ এবং পাকিস্তানের প্রেসক্রিপশন, টার্কির প্রেসক্রিপশন এবং জঙ্গি রাষ্ট্রের প্রেসক্রিপশনই তো সে করছে। সে হচ্ছে একটা ফেস। কিন্তু ইউনূস সাহেবকে আমরা শুনেছিলাম যে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, তিনি বলছেন যে সকলকে শান্ত থাকতে, সকলকে সংযত থাকতে। তারপরে আমরা ওই সমস্ত ছবি দেখলাম, আগুন ধরা। ধরে নিচ্ছি উনি একদম মন থেকেই বলেছেন তর্কের খাতিরে, ঠিক আছে, উনি সেই মুহূর্তে জাতিকে শান্ত থাকতে বলেছেন, জাতি উচ্ছৃঙ্খল হয়েছে, তো সেই উচ্ছৃঙ্খল জনতাকে তিনি ধরবার জন্য কোনো পদক্ষেপ নিয়েছেন? আর এই উচ্ছৃঙ্খল জনগণ কাদের? সে তো 5ই আগস্টের আগ থেকে তার জনগণ, তার লোকজন, তার বাহিনী, তার মব, তার জঙ্গি, যাদেরকে তিনি জেলখানা থেকে মুক্ত করে দিয়েছেন। আজকে নির্বাচন হবে না, নির্বাচন না হলে লাভ কার? ডক্টর মোহাম্মদ ইউনূসের, কারণ তিনি ক্ষমতায় থাকবেন। কিন্তু আরিফ ওসমান হাদির মতো একজন ছাত্র নেতা না, সে ছাত্র নেতা নয়। সে কবে ছাত্র নেতা? তাকে ছাত্র নেতা হিসেবেই পরিচয় দেওয়া হচ্ছে। এই যে আপনি বলেন জুলাই থেকে আমরা শুনে আসছি বিক্ষুব্ধ ছাত্র জনতা, শিক্ষার্থী। কোথায় শিক্ষার্থী, কোথায় ছাত্র, কোথায় জনতা? এরা কোন জায়গার ছাত্র, কোন জায়গার জনতা, কোন জায়গার শিক্ষার্থী, কোথায় বিক্ষুব্ধতা? এরা সব শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি, কিশোর গ্যাং, টোকাই। এরা জেল থেকে ছাড়া পাওয়া জঙ্গি, ইন্ডেমনিটি দেওয়া সেই সকল জঙ্গি। একটা ছাত্র কি ইন্দিরা গান্ধী কালচার সেন্টার ভাঙতে যাবে, পোড়াতে যাবে? এত গান পাউডার নিয়ে কি সে পড়াশোনা করে? কিন্তু আন্দোলনের শুরুতে তো আমরা কিছু ছাত্র নেতা নেত্রীকে দেখেছিলাম। হ্যাঁ, আপনি একদম গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এনেছেন। তারা যখন মানে তথাকথিত সেই প্রতারণার আন্দোলন যখন করেছিল, তখন তারা বঙ্গবন্ধুর স্লোগান ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধের স্লোগান ব্যবহার করেছে, মানুষকে মুক্তিযুদ্ধের, বৈষম্যহীন সমাজ, গণতন্ত্র, কোটা না মেধা, কোটার ক্ষেত্রে কোটা দিয়ে সবাইকে বৈষম্য করা হচ্ছে, কাজে মেধার ভিত্তিতে চাকরি হবে, ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করেছে, রাষ্ট্রকে সংস্কার করে আমাদের অভিনেতা অভিনেত্রীরা বলেছেন। কিন্তু আমরা আসলে কি দেখলাম? এই কথাগুলো যারা বলেছে, এই কথাগুলো শুনে কিছু সাধারণ ছাত্র জনতা, শিক্ষার্থী পরিবার কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আবেগে তাড়িত হয়ে এসেছে। হ্যাঁ, আমরা শিল্প সংস্কৃতি জগতের বহু পরিচিত মুখকে দেখেছি সেখানে। এখানে কিছু মানুষ এসেছেন আবেগ তাড়িত হয়ে, তাদের কথায় বিভ্রান্ত হয়ে, প্রতারিত হয়ে, আর কিছু এসেছেন তাদের পেইড এজেন্ট হয়ে। এই সময়গুলোতে যখন ইউনূসের মব বাহিনী সকল মানুষকে হত্যা করছিল, তখন তার বিবেক কোথায়? এই শিল্পীরাই যখন শোরুম উদ্বোধন করতে গেছে, তখন ইউনূসের তৌহিদি জনতা নামের সেই মব বাহিনী ওন্না কোথায়, কাপড় কি পরবে, কিভাবে নারীদের হেনস্থা করা হয়েছে। গত 16 মাসে নারীরা যেভাবে হেনস্থা হয়েছে বাংলায়, সংস্কৃতি কর্মীরা, শিল্পীরা যেভাবে হেনস্থা হয়েছে, মুক্তিযোদ্ধার অপরাধ কি? তাকে কেন আপনি জুতার মালা পরাবেন? শিক্ষকদের অপরাধ কি? আপনি সকল শিক্ষককে অপমান করছেন, মারধর করছেন, হত্যা করছেন, তাদের পদত্যাগ করাচ্ছেন কেন?
কোটি কোটি সংখ্যক ছাত্রলীগ কর্মী শিক্ষার্থী তাদেরকে আপনি পড়াশোনা করতে দিলেন না? কারণ কি? আপনি রাজনীতি করতে দিবেন না সেটা আমি তর্কের খাতিরে মেনে নিচ্ছি, কিন্তু ওর শিক্ষার অধিকার নেই। আমি একজন সংস্কৃতি কর্মী, আমি 16 মাস কেন আত্মগোপনে আছি? আমার মতো অজস্র সংস্কৃতি কর্মী আজকে আত্মগোপনে কেন? কত আপনার বিরুদ্ধে খুনের মামলাও রুজু অনেক। করা হয়েছে না? হ্যাঁ, আপনার কি মনে হয় আমি 7.62 নিয়ে গুলি করতে গেছি? কেন? এবং আমাদের যে সকল শিল্পীরা, যে সকল সাংবাদিক, যে সকল মানবাধিকার কর্মী আজকে জেলখানায়, কিন্তু ওই অবস্থার মধ্যেও আপনি কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সমর্থনে কথা বলেছেন, একদম বলবই, কারণ যার ফলে আরো বেশি আপনি আরো বেশি আক্রমণের আক্রান্ত শিকার হয়েছি। হয়েছেন। এ দেশ তো আমার, আমি মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার যুদ্ধাপরাধীর তো ঠাঁই হতে পারে না। আজকে কারা এসব করছে? কারা আমাদের শান্তিপ্রিয় বাঙালিকে বিভ্রান্ত করেছে? সেই 71 যারা পরাজিত শত্রু, তারাই 75 করেছে, তারা 21শে আগস্ট গ্রেনেড হামলা করেছে, তারাই উদীচিতে বোমা হামলা করেছে, তারা 64 জেলায় একসাথে 350টি জায়গায় বোমা হামলা করেছে, তারাই হোলি আর্টিজান করেছে। আমরা এদের চাই না, এরাই তো আজকে রাজত্ব করছে। আমি যে বলছি কথাটা বলবার জন্য নয়, এটা আওয়ামী লীগের বয়ান নয়, এটি একজন বাঙালি বাংলাদেশি মুক্তিযুদ্ধের সপক্ষের একজন মুক্তিযোদ্ধা। কিন্তু আমরা চোখের সামনে তো মবক্রেসি দেখছি। হ্যাঁ, থামাচ্ছে না কেন? ভারত বিদ্বেষ কেন? হাদিদেরকে লেলিয়ে দিয়ে ভারত বিদ্বেষ কেন করছে? কেন করছে জানেন? শুরু থেকেই ভারত বিদ্বেষ, এবং তারা তো এই মেটিকুলাস চক্রান্ত 5ই আগস্ট থেকে শুরু করেনি, আরো 10-12 বছর আগে থেকে। কিন্তু এইখানেই প্রশ্ন যে 15 বছর ধরে কিন্তু শেখ হাসিনা শাসনের ক্ষমতার শীর্ষে ছিলেন, তিনি কেন টের পেলেন না যে তলায় তলায় এইরকম একটা বিষয় তৈরি হচ্ছে? 1975 সাল পরবর্তী সময় যখন বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়, তখন যারা সেই 75 সালের 15ই আগস্ট থেকে যারা সেই সময়ের খলনায়ক, তারা কিন্তু জামাত ইসলামী, রাজাকার আলবদর আলশামদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল। তখন থেকে তারা কিন্তু প্রশাসন সহ সকল ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, স্বাস্থ্যবান হয়েছেন, শক্তিশালী হয়েছেন এবং নিজেদের ভুল পাল্টে ফেলেছেন। তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু দেখেছি সব জায়গায় তাদের রিক্রুটমেন্ট করার সমস্ত ক্ষেত্রে জামাত এত ইনভেস্ট করেছে, এবং জামাত বলছি যে এদের পক্ষ থেকে এই অপশক্তি, সেটা তো শেখ হাসিনার আমি ওইখানে আসছি, সেটি আমি বলছি না। এর মধ্যে তো অন্যান্য অনেক রেজিম এসেছে। আপনি বঙ্গবন্ধু আওয়ামী লীগের যে 15 বছরের আগে কি অন্য সরকার এসেছে না? তো সেই সময়গুলোতে যারা যে রিক্রুটমেন্টটা হয়েছে, সেই সময়গুলোতে যে যেখানে প্রতিষ্ঠা পেয়েছে, যে যেখানে মোটিভেশনাল আইকন হয়ে গেছে, যে যেখানে সুপারস্টার হয়ে গেছে, তাকে তো আপনার সেই ধারাবাহিকতায় আপনার 15 বছরে তাকে তো আপনি মাইনাস করে দিতে পারেন না। আজকে ইউনূস সরকার যে প্রসেসে টোটাল আওয়ামী লীগের একদম মূল নেতাকর্মী, আওয়ামী লীগ সমর্থক, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সমর্থক, তার উনি কিন্তু কোনো ঝুঁকি নিচ্ছেন না, সবাইকে রিসেট করে দিচ্ছেন, রিসেট বাটনে নিধন, উনি বলেছেন নিধন নিশ্চিহ্ন। এই ফর্মুলা তো বঙ্গবন্ধু কন্যা করেননি, তাহলে কি হতো? আচ্ছা, ওই সময় থেকে যারা ধারাবাহিকভাবে সোসাইটিতে, বিজনেস সেক্টরে, প্রশাসনে ঢুকে গেছে, তাহলে এই যে আমরা আয়না ঘর নিয়ে এত কথা শুনি, আমি তো সেটাই বলছি, তাহলে কি হতো? আয়না ঘরে যদি থাকে তাহলে কি এগুলো অনেক সহজ হতো না? এগুলো হচ্ছে প্রোপাগান্ডা। সবচেয়ে বড় কথা হচ্ছে বাঙালি সত্তা বা বঙ্গ সংস্কৃতির যে জায়গাটা, সেইটা এতটা বিপন্ন হয়নি। এই মানুষগুলো তখন তো বালতবিরতে অনুদানের ছবি করেছে, এরা মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করেছে, টেলিভিশনে আমাদের চেয়ে বেশি কাজ করেছে। আপনি যদি গবেষণা করে দেখেন, তথ্য নিয়ে দেখেন, প্রত্যেকটা চ্যানেলে আমাদের চাইতে তাদের কাজ বেশি। ঠিকই, কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচন, যেখানে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, আত্মগোপন করে আছেন শুধু আপনি না, আপনার মতো আরো অসংখ্য আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক, তারা কেউ প্রকাশ্যে তাদের রাজনৈতিক কাজকর্ম বন্ধ, তারা স্বাভাবিক জীবনযাপনও করতে পারছেন না। এই পরিস্থিতিটা আশু সমাধান হবে বা আশু এই পরিস্থিতিটা অন্যরকম হবে, এরকম কোন 50% বেশি আওয়ামী লীগ সমর্থক, তারা ভোটে অংশগ্রহণ করতে পারছে না,
তাহলে তাদেরকে বঞ্চিত করে, দেশের অর্ধেক মানুষকে বঞ্চিত করে যে নির্বাচনটি তারা সাজিয়েছে সেটি কি বৈধ হয়? অবৈধ সরকার, অবৈধ অসাংবিধানিক সরকার, সংবিধান মানেনি, এবং যে নির্বাচনটি করছে সেটিও মানে অসাংবিধানিক এবং অবৈধ। এই নির্বাচন কি আপনার মনে হয় হবে, বা পৃথিবীর কোন রাষ্ট্র এটাকে মেনে নেবে? আর সেটি এই মেনে নেওয়ার প্রসঙ্গ তো আসবে তখন যদি নির্বাচন হয়। ইউনূসের সামনে তো নির্বাচন হলে অপশক্তি ক্ষমতায় যাবে, তিনি রাষ্ট্রপতি হবেন, আর নির্বাচন না হলে সবচেয়ে বেস্ট অপশন যারা আছে তারা তার ছায়া সরকার হিসেবে থাকবে, আর তিনি ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে বেশ দীর্ঘ সময় 50 বছরও থাকতে চান, তিনি থাকবেন। তো এখন কথা হচ্ছে যে প্রসঙ্গগুলো আমাদেরকে নিয়ে বলা হয়েছে, বঙ্গবন্ধু কন্যা, ফ্যাসিস্ট, অমুক 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 অমুক, দেখেন ওরা তো বলেছিল 26 লাখ ভারতীয় বাংলাদেশে আছে। তো 26 লাখ ভারতীয় অন্তত 26 জনকে ভাই আপনি নিয়ে আসেন সামনে, পৃথিবী দেখুক। আপনারা বলেছেন ভারতকে বাংলাদেশ বেচে দেওয়া হয়েছে চুক্তির নামে, আপনি দেন সব বাতিল করে নতুন করে চুক্তি করেন, কেন করছেন না? আপনি তো সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছেন, চিটাগাং বন্দর যে দিলেন, কি চুক্তি, কি কি বাংলাদেশের মানুষ জানবে না? মানে আপনাদের লড়াইটা আপনারা তো ওখানে লড়তে পারছেন না, বাংলাদেশের মাটিতে আপনাদের লড়াইটা তো লড়তে দেওয়া হচ্ছে না, তাহলে এই লড়াইটাকে আপনারা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? দেখেন, লড়াই আমরা ঠিকই লড়ছি। একটা হচ্ছে আপনি যুদ্ধে নেমে সম্মুখ যুদ্ধ করতে পারছেন না, আরেকটি হচ্ছে আপনি যুদ্ধের প্রস্তুতিতে আছেন, অর্থাৎ আপনি যুদ্ধ করবেন, আপনি ডিটারমাইন্ড, আপনি যুদ্ধ করবেন। আপনার যুদ্ধের প্রধান নায়ক হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আপনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে আছেন। আরেকটি হচ্ছে আপনি যুদ্ধ করবেন না, আপনি পরাজয় বরণ করলেন। আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়েছি, আমাদের যিনি যুদ্ধের মহানায়ক শেখ হাসিনা, তার নেতৃত্বে আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়েছি। সম্মুখ যুদ্ধে আমরা হয়তো নামতে পারছি না, কিন্তু সময় আসলে সম্মুখ যুদ্ধ হতে পারে। কেন হবে না? 71 কি যুদ্ধ করেনি আমাদের বাঙালি জাতি? আপনি জানেন, আমি জানি, যুদ্ধ মানে একটা কৌশল, যুদ্ধ মানে 90% ওয়েটিং, 10% ফাইটিং। এ কথাটা আমি বারবার বলি। ফাইনাল নির্দেশনা তিনি যেদিন বলবেন, আমরা সেদিন সম্মুখ যুদ্ধে অবশ্যই ঝাঁপিয়ে পড়ব। এই শেখ হাসিনার এই কথা যাতে বন্ধ হয় সেই চেষ্টা কিন্তু ইউনূস সরকারের তরফে বারবার করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে ভারতে বসে তিনি যে ধরনের আহ্বান করছেন, যে ধরনের পরামর্শ দিচ্ছেন, তাতে এখানে অশান্তির আগুন আরো বেশি জ্বলছে। কেন তাদের বিরুদ্ধে এত প্রোপাগান্ডা? কারণ আওয়ামী লীগ বাংলাদেশ জন্মের নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, এটা তাদের রাগ, সেই ইতিহাসটাকেই পাল্টে দিতে চায়, সেই পরাজয়ের গ্লানি। আর শেখ হাসিনা মানে হচ্ছে বাংলাদেশের প্রধানতম পাহারাদার, কাজেই শেখ হাসিনাকে খারাপ বানাতেই হবে, আওয়ামী লীগকে ভিলেন বানাতেই হবে। কিন্তু সেই কারণেই এই আওয়ামী লীগ সরে যাক, বঙ্গবন্ধু কন্যা সরে যাক, কিন্তু কোন পরিস্থিতি একরকম থাকে না। পড়শি দেশ হিসেবে আমরা সবসময় চাইবো যে একটা স্বাধীন, সার্বভৌম এবং ইনক্লুসিভ বাংলাদেশ আমাদের পড়শি হিসেবে থাকুক, এবং এই যে অনিশ্চয়তা, এই যে অশান্তি, এটা যত তাড়াতাড়ি সম্ভব এর থেকে বেরিয়ে আসুক বাংলাদেশ। কিন্তু আমরা জানি না এটা কবে সম্ভব হবে। বাংলাদেশে উগ্র মৌলবাদ যদি ক্ষমতায় আসে তাহলে এই সময়টা আরো যাবে। মানে এমন একটা কথা আছে না, যে এই দক্ষিণাঞ্চলটা এমন ভাবে আমাদের অবস্থান, এখানে যদি জঙ্গি স্থান হয় তাহলে কেউ ভালো থাকবে না।